দেবীপুরের লোহার সামগ্রীর কথা উঠলে একটাই নাম আসে, সেটা হলো মিহির লোহার। সে খুব ভালোভাবে লোহা দিয়ে জিনিস তৈরি করত, যেমন ছুরি, তলোয়ার, পেরেক, কুঠার। তার মতো আর কেউ বানাতে পারত না। তার বানানো তলোয়ারের কোনো তুলনা ছিল না। এমন বলা হতো যে যদি কোনো রাজা মিহির লোহারের বানানো তলোয়ার যুদ্ধে নিয়ে যায়, তবে তিনি অবশ্যই বিজয়ী হবেন। সুনিতা, আজ গ্রামের বাজারের দিন। গ্রামের সব লোকজন আজ বাজার করতে আসবে, তাই আমি সব জিনিসপত্র নিয়ে বাজারে যাচ্ছি। আমার মনে হয় আজ বেশ লাভ হবে। তুমি নিজের আর স্বর্ণার খেয়াল রেখো। কিন্তু কিভাবে? আপনি তো এত দিনও একটাও খদ্দের পাননি, আজও যদি না পান? আরে তুমি চিন্তা করো না সুনিতা, আমি আজ যে কোনোভাবেই হোক ঘরের সব রেশন নিয়ে আসব। বলছি যে আপনি এই কামারের কাজটা ছেড়ে অন্য কোনো কাজ কেন করেন না? আমি এই কাজেই পারদর্শী সুনিতা, তাই আমি এই কাজই করতে পারি। অন্য কাজ আমার দ্বারা এত ভালো হবে না। হ্যাঁ, সেটা তো ঠিক বলেছেন, কিন্তু এই কাজে আপনি এত পরিশ্রম করেন, তার বদলে আপনি পানটা কি? পরিশ্রম কখনো বৃথা যায় না সুনিতা। আমার বিশ্বাস একদিন না একদিন আমি আমার পরিশ্রমের ফল অবশ্যই পাব। এই বলে মিহির লোহার তার কাজে চলে যায়। সকাল থেকে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু এখনো একজনও খদ্দের আসেনি। তলোয়ার বানিয়ে আমি টাকা উপার্জন করতেই পারলাম না। এখন আমি ঘরের রেশন কিভাবে নিয়ে যাব? মিহির বাজারে বসে বসে এই কথাই ভাবছিল। এমন সময় তার বন্ধু বিবেক লোহার এসে বলল, আরে মিহির, তুমি এখানে বসে আছো কেন ভাই? তোমার কি কোনো কাজ নেই আজ? না বিবেক, এই মুহূর্তে আমার কাছে কোনো কাজও নেই, আর কোনো খদ্দেরও নেই। এমনটা কিভাবে হতে পারে ভাই? তুমি তো এত দক্ষ কামার, তবুও তোমার কাছে খদ্দের নেই। এটা তো বড় লজ্জার কথা ভাই। ভাই, এটা তো সময়ের ব্যাপার। হয়তো আমার সময় এখনো আসেনি। হ্যাঁ, ঠিক বলেছ মিহির। যাই হোক, আমি তোমাকে এখানে একা একা বসে থাকতে দেখে কথা বলতে এলাম। আমার আবার অনেক কাজ আছে, তাই আমি চললাম। তোমার মতো এত দক্ষ কারিগর হলে হয়তো আমাকেও বসে থাকতে হতো। বিবেক মিহিরকে নিয়ে ঠাট্টা করে সেখান থেকে চলে যায়, আর মিহির চুপচাপ সেখানেই বসে থাকে। এমন সময় সেখানে এক ব্যক্তি আসে। শোনো ভাই, এখানে মিহির নামে কোনো কামার থাকে কি? তুমি আমাকে তার ঠিকানা বলতে পারবে? জি, আমিই মিহির। বলুন, আমার কাছে কি কাজ আপনার? আমি শুনেছি তুমি খুব ভালো তলোয়ার তৈরি করতে পারো, আর যে তোমার বানানো তলোয়ার দিয়ে যুদ্ধ করে সে অবশ্যই বিজয়ী হয়। জি, এটা সত্যি যে আমি তলোয়ার বানাই, কিন্তু জয় পরাজয় তো ঈশ্বরের হাতে। কথা তো তোমার একদমই ঠিক। যাই হোক ভাই, তুমি আমাকে একটা ভালো তলোয়ার বানিয়ে দাও তো। ঠিক আছে, কিন্তু আপনি কে মহাশয়? আমি পাশের রাজ্য কৈয়ারা নগরীর রাজা বিক্রম। তোমার কথা জানতে পেরেই আমি এখানে এসেছি। কিন্তু মহারাজ, আমি আপনার জন্য তলোয়ার কেন বানাবো? আমি তো আপনাকে চিনিও না। আসলে কিছুদিন ধরে আমার কিছু শত্রু আমার রাজ্যের লোকদের খুব বিরক্ত করছে। তারা সবার জীবন দুর্বিষহ করে তুলেছে। আমি রাজা হিসাবে তো এটার একটা সমাধান করতে হবে, তাই তাদের সঙ্গে লড়াই করার জন্য তোমার বানানো তলোয়ার আমার ভীষণ প্রয়োজন। ঠিক আছে মহারাজ, যদি এমন ব্যাপার হয় তবে আমি অবশ্যই আপনাকে তলোয়ার বানিয়ে দেব। মিহির হ্যাঁ বলাতে রাজা বিক্রম তার দিকে একটি থলি বাড়িয়ে দেন, যাতে অনেক সোনার মুদ্রা ছিল। এই নাও মিহির, তোমার পারিশ্রমিক। আমি কয়েকদিন পর আমার জিনিস নিতে আসব। এতে কি আছে মহারাজ? এতে কিছু সোনার মুদ্রা আছে। এতে যদি তোমার কম মনে হয় তবে আমি আরও বাড়িয়ে দেব, যেমনটা তুমি বলবে। মহারাজ,
আমি তো এখনো তলোয়ার বানানোর শুরুই করিনি আপনার জন্য। তাহলে আপনি আগে থেকে আমাকে পারিশ্রমিক কেন দিচ্ছেন? এটা তুমি রেখে দাও ভাই, এটা তোমার পরিশ্রমের ফল। রাজা বিক্রম এই বলে সেখান থেকে চলে যান। এখন আমি আমার গিন্নি আর মেয়ের জন্য অনেক খাবার দাবার কিনে বাড়ি চলে যাব। মিহির এবার সোনার মুদ্রাগুলো বিক্রি করে এরপর অনেক জিনিসপত্র কিনে এবং বাড়ি চলে যায়। এই নাও সুনিতা, এখানে আমাদের খাবার আছে, এটা তোমাদের দুজনের জন্য। আরে স্বর্ণার বাবা, আপনি এত জিনিসপত্র নিয়ে এসেছেন। আপনার কাছে এত জিনিস কেনার টাকা কোথা থেকে এলো? সুনিতার প্রশ্নের উত্তরে মিহির তাকে রাজার সম্পর্কে সব কথা জানায়। এটা তো খুব ভালো কথা, কিন্তু আপনি মহারাজের তলোয়ার তাড়াতাড়ি বানিয়ে দিয়ে দেবেন, কারণ উনি আপনার উপর ভরসা করেছেন। আপনি ওনার ভরসা ভাঙবেন না। আপনি সময় মতো ওনার জন্য উপযুক্ত একটি তলোয়ার ভালো করে বানিয়ে দিবেন। হ্যাঁ সুনিতা, তুমি একদম ঠিক বলেছ। পরদিন সকালে মিহির তার কাজে বেরিয়ে যায় এবং দোকানে পৌঁছে সে ভাবতে থাকে যে মহারাজের তলোয়ার আমাকে তাড়াতাড়ি বানাতে হবে, যেন সেটা তার জন্য খুব উপযুক্ত হয়। মিহির দিন রাত খুব পরিশ্রম করে রাজার জন্য একটি খুব ভালো তলোয়ার তৈরি করে। আমি তো মহারাজের জন্য এই তলোয়ার বানিয়ে ফেলেছি, কিন্তু জানি না মহারাজ এটা নিতে কবে আসবেন এখানে। মিহির এই কথা ভাবছিল, এমন সময় হঠাৎ করে কেশব নামের এক খদ্দের তার কাছে আসে এবং বলে, তুমি কি কামার মিহির, যে কিনা অনেক দক্ষ হাতে তলোয়ার তৈরি করো? হ্যাঁ, আমি মিহির। বলুন কি প্রয়োজন আমাকে? আমি তোমার কাছে একটা তলোয়ার চাই। তুমি কি আমাকে এখন কোনো ভালো তলোয়ার দিতে পারো? মাফ করবেন ভাই, এই মুহূর্তে আমার কাছে একটিও নতুন তলোয়ার নেই, আর নতুন তলোয়ার বানাতে আমার কিছুদিনের সময় লাগবে। আপনি যদি এর জন্য অপেক্ষা করতে পারেন, তাহলে অবশ্যই আমি আপনার মন মতো তলোয়ার বানিয়ে দিতে পারবো। মিহির খদ্দেরকে এই কথা বলছিল, এমন সময় খদ্দেরের নজর সেই তলোয়ারের উপর পড়ল, যা মিহির রাজার জন্য খুব যত্ন করে বানিয়েছিলেন। মিহির, তোমার কাছে তো দেখছি একটা তলোয়ার আছে, এটা তুমি আমাকে দিয়ে দাও, বদলে তুমি এর দ্বিগুণ টাকা আমার থেকে পাবে। না ভাই, এই তলোয়ার আমি আপনাকে দিতে পারবো না। এটা অন্যের আমানত। এটা আমি অন্যের জন্য বানিয়েছি এবং তার থেকে পারিশ্রমিকও নিয়ে ফেলেছি। ভাই, আমি কি বলছি শোনো, তুমি এর জন্য যত টাকা চাও নিতে পারো, কিন্তু এই তলোয়ারটা আমাকে দিতেই হবে তোমায়। না ভাই, যদি আপনি আমাকে এই তলোয়ারের বদলে কোষাগার দিয়ে দেন, তবুও আমি আপনাকে এটা দিতে পারবো না, কারণ এটা যে অন্যের আমানত ভাই। ঠিক আছে, ঠিক আছে, রাখো তোমার তলোয়ার নিজের কাছে, আমার চাই না এটা, আমি যাচ্ছি চলে এখান থেকে। কেশব নামের খদ্দের রেগে সেখান থেকে চলে যায়। কয়েকদিন এভাবে কেটে যায়, কিন্তু রাজা বিক্রম তার তলোয়ার নিতে আসলেন না। কিন্তু এর মধ্যে মিহিরের কাছে অনেক খদ্দের আসে, যারা মিহিরের কাছ থেকে সেই তলোয়ার চায়, কিন্তু মিহির কাউকে তলোয়ারটি দিতে রাজি হননি। জানি না রাজা বিক্রম কবে আসবেন। আমি আর কতদিন তার আমানত সামলে রাখব? মিহির মনে মনে অনেক কথা ভাবছিল। এমন সময় হঠাৎ কেশব আবার সেখানে আসলেন এবং মিহিরকে বললেন, মিহির ভাই, এই তলোয়ারটা বানিয়েছ তুমি কত দিন হয়ে গেল, এর মালিক তো এখনো আসেনি, আর আমার মনেও হয় না যে সে আর আসবে এটা নিতে। কিন্তু ভাই, আপনি এত নিশ্চিতভাবে কিভাবে বলতে পারেন? দেখো মিহির, যদি এই তলোয়ারের মালিক আসার হতো, তবে সে কবেই এসে এটা নিয়ে যেত, কিন্তু সে এখনো আসেনি, তাই তুমি এই তলোয়ার আমাকে নিশ্চিন্তে দিয়ে দাও,
বিনিময়ে তোমার কি লাগবে বলো? না কেশব ভাই, সে যাই হোক, আমি এই তলোয়ার আপনাকে কিছুতেই দিতে পারবো না। আপনি দয়া করে এখান থেকে যেতে পারেন এবার। আর যদি আপনার তলোয়ারের বেশি প্রয়োজন হয় তবে আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনাকে আপনার মন মতো তলোয়ার বানিয়ে দিতে পারবো। কেশব আবার সেখান থেকে রেগে চলে যায়। আমি অনেক চেষ্টা করেছি সর্দার, কিন্তু আমি ওর থেকে এই তলোয়ারটি হাসিল করতে পারলাম না। মিহিরের হাতে বানানো সেই তলোয়ারটি আমার জন্য খুব জরুরি। তার তলোয়ার যখনই আমি হাতে পাব, তখনই আমি এই পুরো রাজ্যে ভয় তৈরি করে নিজের রাজ্য কায়েম করতে পারব। সর্দার, ওর হাতে বানানো তলোয়ারের মধ্যে কি এমন আছে আপনাকে অন্য কারো থেকে তলোয়ার এনে দিই? মিহিরের হাতে এক অদ্ভুত ধরনের জাদু আছে। সে যার জন্যই তলোয়ার বানায় তাকে পরাজিত করা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তাই ওর বানানো তলোয়ার আমার চাই। নতুন তলোয়ার বানাতে ওর অনেক সময় লাগবে, আর আমার তলোয়ার খুব তাড়াতাড়ি দরকার। তাই সেই তলোয়ারটি আমার যে কোনো মূল্যেই চাই। এবার আমি কি করব সর্দার? কিভাবে এই তলোয়ারটি ওর থেকে হাসিল করব? তুমি মিহিরের পাশেই থাকো, ওর বিশ্বাস অর্জন করো আগে। তারপর সুযোগ পেলেই তাকে ধোঁকা দিয়ে তলোয়ারটি চুরি করে নিয়ে এসো। কেশব খদ্দের কালুর কথা শুনে আর একবার মিহিরের কাছে আসলো। মিহির ভাই, আমাকে মাফ করে দাও তুমি। আমি সত্যিই ভুল ছিলাম। এটা অন্য কারো আমানত, তাই এখন তুমি আমার জন্য অন্য একটি তলোয়ার বানিয়ে দাও। ঠিক আছে ভাই, আপনি তাহলে কিছুদিন অপেক্ষা করুন, এর মধ্যে আমি আপনার তলোয়ার বানিয়ে নেব। ঠিক আছে ভাই, আমি অপেক্ষা করব তার জন্য। এবার কেশব খদ্দেরের কথায় মিহির অন্য তলোয়ার বানানোর প্রস্তুতি শুরু করে দিল। আচ্ছা, এই মূর্খ তো এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে। এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে তলোয়ারটা নিয়ে গিয়ে আমার সর্দারকে দিয়ে দিই। তারপর কেশব মিহিরকে ধোঁকা দিয়ে চুপিসারে রাজার জন্য বানানো তলোয়ার নিয়ে পালিয়ে যায়। আর কিছুক্ষণ পর মিহির তলোয়ার নকশা বানিয়ে বলে, ভাই, এই দেখো, তোমার তলোয়ারের নকশা তৈরি হয়ে গেছে। আরে আরে, সেই লোকটা কোথায় গেল? কোথায় গেল লোকটা? এখানেই তো ছিল একটু আগে। মিহির কেশবকে তার দোকানের আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। তারপর সে তার দোকানে ফিরে আসে। তখন তার নজর রাজার তলোয়ারের জায়গায় পড়ল। হে ভগবান, তার মানে সেই খদ্দের নয়, চোর ছিল, আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। হে ভগবান, এখন আমি কি করব? কি জবাব দেব রাজা বিক্রমকে? আমার থেকে এত বড় ভুল কিভাবে হয়ে গেল? এখন কি করব আমি? এদিকে কেশব খদ্দের তলোয়ার নিয়ে জঙ্গলে কালুর কাছে পৌঁছায়। এই নিন সর্দার, মিহিরের বানানো তলোয়ার। হা 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 হা, এবার আমাকে রাজা বিক্রমের বিরুদ্ধে জিততে কেউ আটকাতে পারবে না। কেউ না, আমি অজেয়, আমাকে হারানো অসম্ভব। এখন আমি কি করব উপরওয়ালা? সেই চোর আমাকে ধোঁকা দিয়ে মহারাজের তলোয়ার চুরি করে নিয়ে গেছে। এখন আমি মহারাজকে কি জবাব দেব? মিহির এই কথাই ভাবছিল। এমন সময়ে হঠাৎ কি হয়েছে মিহির, তুমি এত দুঃখী কেন? প্রভুর প্রশ্নে মিহির তাকে সব কথা জানায়। মিহির, সেই চোর তোমার সঙ্গে ধোঁকা দিয়েছে, এতে তোমার কোনোই দোষ নেই। তুমি একটা কাজ করো, তুমি যে তলোয়ারের নকশা আজ তৈরি করেছ, এবার তাড়াতাড়ি সেটা বানিয়ে রাজা বিক্রমকে দিয়ে দাও। কিন্তু প্রভু, এই তলোয়ার তো হবে সাধারণ তলোয়ারের মতো, অথচ আমি মহারাজের জন্য এক বিশেষ তলোয়ার বানিয়েছিলাম, যা দিয়ে তিনি যুদ্ধে অবশ্যই জয়ী হতেন। কি হয়েছে প্রভু, আপনি হাসছেন কেন? আমি হাসছি কারণ যে তলোয়ার তুমি আগে বানিয়েছিলে সেটা রাজা বিক্রমের জন্য ছিলই না। এর মানে কি প্রভু, আমায় বলুন। যখন তুমি ছোট ছিলে আর এখানে খেলতে আসতে, তখন আমি তোমাকে বর দিয়েছিলাম যে যখন তুমি তলোয়ার বানানোর আগে আমাকে মনে করবে, তখন তোমার তলোয়ারের শক্তিতে ভরে যাবে,
আর সে তলোয়ার দিয়ে যুদ্ধ করলে পরাজয় অসম্ভব। সত্যি প্রভু, এটা তো আমি আগে জানতামই না। হ্যাঁ মিহির, তাই যখন তুমি তোমার তলোয়ার বানানোর আগে আমাকে মনে করো, তখন তোমার তলোয়ার শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু সেদিন যে তলোয়ার বানিয়েছিলে সেটা বানানোর আগে তুমি আমাকে মনে করতে ভুলে গিয়েছিলে, তাই সেই তলোয়ারে বিশেষ কোনো শক্তিই নেই। তার মানে যে তলোয়ার আমি মহারাজের জন্য বানিয়েছিলাম তাতে কোনো বিশেষ শক্তি নেই, সেটি সাধারণ তলোয়ারের মতো ছিল। না, তাই রাজা বিক্রম যখন তোমার কাছে আসবে তখন তুমি তাকে তোমার বানানো দ্বিতীয় তলোয়ারটি দিয়ে দিও। আপনি যথার্থ বলেছেন প্রভু, তাই হবে। প্রভুর কথা মেনে মিহির দিনরাত খেটে তাড়াতাড়ি করে একটি নতুন বিশেষ তলোয়ার বানিয়ে ফেলে। মিহির ভাই, আমার তলোয়ার কি তৈরি হয়ে গেছে? জি মহারাজ, এই নিন আপনার তলোয়ার। তোমাকে অনেক ধন্যবাদ মিহির। এতে ধন্যবাদের কোনো প্রয়োজনীয়তা নেই মহারাজ। খদ্দেরদের জন্য তলোয়ার বানানো তো আমার কাজ। মহারাজ, আমিও যদি আপনার সঙ্গে আপনার শত্রুর সঙ্গে লড়াই দেখতে যাই, তবে কি আপনি আমাকে সাথে নিয়ে যাবেন? কেন নয়, কালকের লড়াইয়ে তুমিও চলো আমার সঙ্গে, তখন দেখবে দুষ্টের পরিণতি কি হয়। পরদিন রাজা বিক্রম মিহিরকেও সঙ্গে নিয়ে লড়াইয়ে যান। তারপর এক ময়দানে রাজা বিক্রম আর তার শত্রু কালুর মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। আজ আমি তোমাকে মেরে তোমার রাজ্য নিজের বানিয়ে নেব, তারপর নিজের ইচ্ছে মতো ভোগ বিলাস ভোগ করব। তুই এই নোংরা উদ্দেশ্য নিয়ে কখনোই সফল হবি না কালু। এই বলে রাজা বিক্রম রেগে তার উপর আঘাত করেন, যার ফলে কালুর তলোয়ারটি দু টুকরো হয়ে যায়। আরে আরে, এইটা কিভাবে হতে পারে? এটা তো জাদুকরি তলোয়ার ছিল, এটা কিভাবে ভেঙে গেল? তুই মিহিরের কাছ থেকে ধোঁকা দিয়ে এই তলোয়ার হাসিল করেছিলি, তাই দেখ তোর কি পরিণতি হয় এখন। এই বলে রাজা বিক্রম সে কালুকে মেরে ফেলেন আর লড়াই সেখানে শেষ হয়ে যায়। হে মহারাজ, আপনি কিভাবে জানলেন যে শত্রু কালু আমার কাছ থেকে ধোঁকা দিয়ে আমার আগের বানানো তলোয়ারটি নিয়ে গিয়েছিল? সেদিন আমি তোমার আর প্রভুর সব কথা শুনে ফেলেছিলাম। তারপর আমি তোমাকে ধোঁকা দেওয়া সেই কিশোরকে শাস্তি দিয়েছি, আর আজ এই দুষ্টের প্রাণ নিয়েছি, যাতে সে আর কাউকে ধোঁকা বা ক্ষতি করতে না পারে। মানুষদের সাথে অন্যায় করার পরিণতি এটাই হয়ে থাকে। এই ধরনের নতুন নতুন গল্পের ভিডিও পেতে সৌরভ কার্টুন স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান।